দিতে হবে, সেটা হলো জামাতের আমির তার সাথে ভারতের একজন বিশেষ দূতের যে সাক্ষাতের কথা বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, নানান কথা বলা হয়েছে। আমি ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, ওনাদের দুইজনের সাথেই গত ৩-৪ মাসের ভেতরে আমার দুইজনের সাথেই সেপ্টেম্বরের থেকে এই গত কয়েকদিনের মধ্যে আমার সাথে সাক্ষাৎ হয়েছে, এবং ওই সাক্ষাতে আমি তাদের কাছে নানান বিষয় নিয়ে কথা হয়েছে। এর মাঝখানে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে ভারতের সাথে আপনাদের কোনো ধরনের বৈঠক হয়েছে কিনা। তিনি বলেছেন যে ভারত আমাদের কাছে, আমি যেদিন আমার সাথে ওনার যেদিন দেখা হয় ওনার হোটেলে, আমি যেদিন কথা বলি, বলেছে আমাদের কাছে এই পর্যন্ত 6 বার তারা সময় চেয়েছেন। তারা কোনো এক জায়গায়, সেটা শফিকুর রহমানের মানে বাসায় হোক, অফিসে হোক, বা তাদের কোনো অফিসে হোক, যে কোনো জায়গায় ডক্টর শফিকুর রহমান যেইখানে বলবেন রাজি হবেন, ভারত সেইখানেই বসতে রাজি। কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেটাতে রাজি হন নাই। কারণ হচ্ছে গিয়ে তিনি আমাকে এই কথাটা বলেছেন যে আমি ওনাদের সাথে কোথায় গিয়ে বসবো, সেখানে তারা একটা ছবি তুলবে, ছবি তুলে তারপরে দিয়ে দিবে। তারা বৈঠকটা কিন্তু গোপনে করতে যাচ্ছেন, তিনি জান নাই। এমনকি বিভিন্ন জায়গায় যখন তারা, আপনারা জানেন যে ডিপ্লোম্যাটদের সাথে অনেক বৈঠক থাকে, যেখানে ভারতের দূতাবাসের লোক থাকে, পাকিস্তানের থাকে, চীনের থাকে, আমেরিকার থাকে, সেখানে রাজনৈতিক ব্যক্তিদেরকে দাওয়াত দিলে তাদের যেতে হয়। সেখানেও তিনি, মানে আমি ডক্টর শফিকুর রহমানের কোট আনকোট করছি, যে তিনি খুব সাবধানে থাকতেন যেন তাকে আলাদাভাবে কোথাও পেয়ে তারপর ভারতীয় দূতাবাসের কেউ আবার একটা ছবি তুলে না ফেলে। সো এটা হচ্ছে ভারতের অবস্থান, এই মানে জামায়াতের অবস্থান। আমার কাছে যে তথ্যটা ছিল সেটা। বাংলাদেশের মিডিয়াগুলোর যে চরিত্র সেটা আপনি দেখতে পারবেন খুবই স্পষ্টভাবে। রয়টারে যেই সংবাদটা এসছে সেখানে এটা বলা হয়েছে যে শফিক সাহেব এটা কনফার্ম করছেন যে এই বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সাথে তার কথা হয়েছে বা আলাপ হয়েছে যখন ওনার বাইপাস হয়েছিল, এরকম একটা সময় আর কি। তারপরে আরো অনেকে এসেছিল এবং উনিও এসেছিলেন, এবং উনি এই বৈঠকটাকে গোপন রাখতে বলছিলেন। এবং আমি বলছি যে কেন আমি গোপন রাখবো, কেন? সবার সাথেই তো আমার কথা হয়েছে, সবগুলোই আমরা প্রকাশ করেছি, আমি কেন গোপন রাখবো? তো নিউজটা তো এইটুকুই, এর বেশি কিছু না, কিন্তু এটুকুই। এবং এইটা হয়ে গেল যে জামাতের আমির গোপন বৈঠক করেছে। হ্যাঁ, মানে গোপন বৈঠক করে সেটা ফাঁস করে দিয়েছেন। জি, কতখানি মিথ্যাচার। মানে কূটনীতিক বলছিল যে এই বৈঠকের কথাটা গোপন রেখেন, এবং আমি বলতেছি আমাকে ধরেন আজকে আপনার আর আমার সাথে কথা হচ্ছে, আপনি আসছেন আমার এখানে, এসে আপনি বললেন, মানে ঘটনাটা এরকম, আপনি আমার বাসায় আসছেন, বাসায় এসে আমার সাথে কথাবার্তা বলছেন, কথাবার্তা করে বললেন যে দাদা আমি যে আসছিলাম এটা কিন্তু বললেন না কাউকে। তখন আমি বললাম যে কেন ভাই বলবো না কেন, আরো অনেকেই তো আসে, আরো অনেকে এসছে, সবার কথাই বলছে, আপনার কথা কেন বলবো না? তো স্পষ্ট থাকা, পরিষ্কার থাকা উচিত। আমি একজন পাবলিক ফিগার, আমার কাছে আসছেন আপনি, আমি কেন এটা গোপন রাখবো? এই কথাই তো বলছে, মানে পত্রিকায় রয়টার্স এটাই আসছে তো, মানে এইটাকে বলছে যে গোপন বৈঠক করা হয়েছে। এটা তো এত বড় মিথ্যাচার, এত বড় টুইস্ট, এইটা তো মানে কি আর বলবো এই ভদ্রলোক একটু কি বলবো, এই ভদ্রলোক একটু সরল ভাবে কথাবার্তা বলেন তো, সেই জন্য বোধহয় সবাই পেয়ে গেছে আর কি। সেই জন্য আমি ওনাকে বাহবা দিছি, বলছি যে ঠিক করছেন। এটা সম্পূরক প্রশ্ন করি, এটা আমার একজন 2 দিন আগে বলতেছে যে দাদা নাকি জামাতে নির্বাচন করবে, বুঝছেন? আমি হাসলাম। এটা আরো বড় খবর। জি বলেন। নির্বাচন নমিনেশন ফর সাবমিশনের ডেট তো পার হয়ে গেছে। তো এটা যে গুজব এবং এটা যে মিথ্যা কথা, সেটা তো আমরা সবাই জানি। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যার আমি নির্মম সমালোচনা করিনি, ইনক্লুডিং জামাত। হ্যাঁ, সেই সমালোচনা আমি এখনো করি। আমার জামাত প্রসঙ্গে খুব ক্লিয়ার কিছু ক্রিটিসিজম আছে, আমি সেগুলো এই কিছুদিন আগে, আপনি ধরেন খুব বেশি না, আপনি যদি আমার গত মাস 3 ভিডিও দেখেন, এর মধ্যেই আছে। আমি এক্সাক্ট ভিডিওটার কথা বলতে পারছি না, মাস 3 বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আছে। জামাত ইসলামের লোকেরা যখন আমার সাথে কথা বলে, আমি তাদেরকেও বলি, তখনও এগুলো বলি। যেমন আজকের অনুষ্ঠানের সময় আমি বলতে চাই
যে 1971-এ জামাতের যে ভূমিকা, এইটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে, স্পষ্ট ন্যারেটিভ লাগবে জামাতের ইসলামের তরফ থেকে। 1947-এ পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল জামাত ইসলাম, সেটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে। এগুলো আমার ভিডিওতে, বেশি দিন আগের কথা না। মানুষ তো আমাকে 2013-র ভিডিও দেখায়, আমি এইটা এখনকার এই সময়ের ভিডিওতে বলেছি। আমার 2013-র একটা ভিডিও কিন্তু আওয়ামী লীগাররা দেখায়। আমি তখন ওইখানে জামাতকে অভিযুক্ত করছি কয়েকটা প্রশ্নে। আমার সেই অভিযোগ স্টিল আমার অভিযোগ ভ্যালিড। আমি এটা জামাতকে বলি যে 1971-এর 25শে মার্চ একটা গণহত্যা হয়েছিল কিনা, টেক্সট বুক রেফারেন্স হয়েছিল। ইয়েস, জামাত এটা অস্বীকার করে না। আমি তখন তাদেরকে দ্বিতীয় প্রশ্নটা করি, আপনারা কখনো মানে ওই 1971-এর 25শে মার্চ থেকে 1971-এর 16 ডিসেম্বরের মধ্যে আপনারা কখনো এই গণহত্যার জন্য নিন্দা জানাইছিলেন? বলে না, আমরা জানাইনি। তাহলে এইখানেই তো আপনার একটা মরাল ফেলিওর, আপনাকে এটাকে স্বীকার করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে 1971-এর 25শে মার্চের পর থেকে 1971-এর 16 ডিসেম্বর পর্যন্ত যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্টও তো আপনাদের মন্ত্রী ছিল, আপনাদের দলের মন্ত্রী ছিল, দলের লোক ছিল মন্ত্রী হিসাবে। তো তাহলে 1971-এ পাকিস্তানিরা যা যা করেছে, এটাই তো আপনার দায় চলে আসে এমনিতেই, তাই না? এটা আপনাকে এই দায়টা তো নিতে হবে। এখন এটা আপনি কিভাবে নেবেন, এটা তো আমি তার জামাত করি না, আমি তার এটা বলে দেবো না, এটা ওনাদেরকেই বলতে হবে। তো এই সমালোচনাটা ভ্যালিড সমালোচনা, তো এটা আমার, এই সমালোচনাটা আমার এখনো আছে, আমি এখনো বলি ওনাদেরকে এটা। এবং এইটাকে স্পষ্ট করা, এইটা ক্লিয়ার করা, যদি নিজেদের দায় থাকে সেটাকে স্বীকার করা, এটা এখনই সময়, এখনই রাইট টাইম। কিন্তু পীরিকা ভট্টাচার্য, আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার যদি একটু দেখি, যে জামাতের সমালোচনা করার জন্য ঘুরে ফিরে 71-এই কেন বারবার ফিরে যেতে হয় আসলে? মানে জামাতের সমালোচনার জন্য সমকালীন কোনো বিষয় কি আসলে নেই যেটি নিয়ে আসলে আমরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের 71টা না, ঠিক আছে, আই গেট ইউর পয়েন্ট। দেখেন, আমি যে জামাতের সমালোচনা করলাম এখন 71 নিয়ে, সে সমালোচনা কি বিএনপি করতেছে? না, কিন্তু সে বিএনপি সমালোচনা ভাষা কিন্তু সেটা না। বিএনপি অন্য কিছু বলে, আওয়ামী লীগ কিন্তু অন্য কিছু বলে সমালোচনা করে। আমি কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি সমালোচনা করছি, ক্রিটিসিজম তো করছি। আর আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু শুধু 71 না, আমার ক্রিটিসিজমের পার্ট কিন্তু 47। জি হ্যাঁ, আমি বলছি, আমি জামাতের নেতাদেরকে বলছি, কর্মীদেরকে বলি আর কি, যে দেখেন আপনারা 47-এ পাকিস্তান আন্দোলনটা কি ছিল? যে ভারতের নির্যাতিত বা পটেনশিয়ালি নির্যাতিত সংখ্যালঘুদের জন্য আমাদের একটা আলাদা রাষ্ট্র দরকার, তাদের নিরাপত্তার জন্য। এটাই তো পাকিস্তান আন্দোলনের মূল কথা। মানে সে পাকিস্তান তো শুধু মুসলমানদের আবাসভূমি ছিল না, এটা দলিতদেরও আবাসভূমি ছিল। হ্যাঁ, দলিত এবং মুসলমানরা একসাথেই পাকিস্তান আন্দোলন করছিল। যোগেন মন্ডল তো একসাথে মুসলিম লীগের সাথে আন্দোলন করছিল। যোগেন মন্ডল পাকিস্তানের মন্ত্রী হয়েছিল, থাকতে পারেনি, সেটা অন্য বিষয়। তো তাহলে আজকে আপনি বোঝেন যে আজকে ভারতে মুসলমানরা নির্যাতিত, আপনি 47-এ বুঝলেন না কেন? তাহলে তখন কেন জিন্নার বিরোধিতা করলেন? আমার ইয়েটা কিন্তু জামাতকে ছোট করার জন্য না, জামাতকে লজ্জা দেওয়ার জন্যও কিন্তু না। আমার সমালোচনাটা হচ্ছে, আমি নিশ্চিত হতে চাই আপনি ভবিষ্যতে এই একই রকমের ভুল আর করবেন না। পলিটিক্যাল মিস্টেক তো স্বীকার করতে হয়, আমরা তো কেউই ফেরেস্তা না। জামাতের লোকেরা কিন্তু আবার বলে আমরা তো ভুল করতেই পারি এতে। আমি বলি হ্যাঁ, সেটাকে আপনি একটা ন্যারেটিভ আকারে তো আপনাকে সমাজের কাছে বলতে হবে।